সুপ্রিয় দর্শক, সাম্য এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রয়েছে মোস্তাফিজুর ভাইয়ের মরিচের ক্ষেতে। তো উনি প্রতি বছরের মরিচ চাষাবাদ করেন, তার পাশাপাশি অন্যান্য সবজিও চাষাবাদ করেন। আমরা এর আগে এসেছিলাম, তার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করেছি, জেনেছি, আপনাদেরকে জানিয়েছি। তো আজকে আবার ভাইয়ের কাছে আসছি। উনি মালচিং পদ্ধতিতে মরিচ চাষাবাদ করেছেন। ওনার এখানে এসে দেখলাম যে প্রচুর পরিমাণে ফল এসেছে। তো উনি পরিচর্যা করছেন। মালচিং বিষয়ে কিংবা মরিচের বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য তার সঙ্গে আমরা কথা বলবো। ভাই, কেমন আছেন আপনি? ভাই ভালো আছে। আমরা তো যতটুকু দেখেছি যে আপনি প্রতি বছরে কোনো না কোনো সবজি চাষাবাদ করেন এবং সেখান থেকে আপনি ভালো একটা প্রফিট পান। তো এবার দেখেছি যে আপনি মরিচ চাষাবাদ করেছেন। তো আমি সবসময় বেশিরভাগই মরিচ চাষাবাদ করি আর কি। হ্যাঁ। আমার যতটুকু জমি আছে আমি যতটুকু চেষ্টা করি মরিচ লাগার জন্য। অন্য ফসল আমার অত পছন্দ না। আসলে আর কেন পছন্দ না, একটু বিষয়টা খুলে বলবেন? মরিচ মনে করেন যে একই খরচে মরিচ যদি একটু দাম পাওয়া যায়, প্রথম যে ফল হারভেস্ট করি ওই হারভেস্টেতে ওর মনে করে যে মুনাফাটা হয়ে যায়। আচ্ছা। অন্য অন্য করিয়া অত লাভবান হইতে পারিনি। কিন্তু একটাই সমস্যা, বেলে দোআঁশ মাটিতে সমস্যা। যদি এই জমিটা মরিচের জন্য যদি দোআঁশ মাটি হয়, ওইটা হলো উপযুক্ত জমি। একবার গাছ লাগাইলে, আমার এক মামা উনি গাছ লাগাইছে, গাছের বয়স প্রায় 10 মাস, সর্বোচ্চ ফলন হইতেছে, কোনো সমস্যা নেই। আর এই ঔষধ বলতে ম্যানসার দেই, আর দুইটা ঔষধ, একটার নাম হলো টেম্পেস্ট, জ্যাংব্যাং কোম্পানির ড্রিল, ওটাও জ্যাংব্যাং কোম্পানির। এই দুইটা ঔষধ দিলে মরিচ গাছ কখনো কোঁকড়া আর হবে না। আচ্ছা, তো আপনি এবার কত শতাংশ জমিতে রোপণ করেছেন? জমি এখন বর্তমান আমার আছে 45 শতক। জমি লাগাইছিলাম প্রায় 150 শতক। তাহলে 150% থেকে 45% বর্তমানে আছে। আসলে মাঝখানে তাহলে এই কোনো সমস্যা হয়েছে কিনা? সমস্যা হয়েছিল আমার এখানে আবহাওয়া জনিত কারণে, বলতে পাথর হয়েছিল, অতিরিক্ত বাতাস ছিল, গাছগুলোর খালি গোড়াটা ছিল, আগালে কিচ্ছু ছিল না। আচ্ছা। তো ওই গাছগুলো তুলিয়ে আবার নতুন করিয়ে ওই বেডে লাগাইছিলাম। তো ওইটা ভুল হয়েছিল। পেপার গুলো তুলি নিয়ে আবার নতুন করে চাষ টাস দিয়ে যদি আবার নতুন করে চারাটা লাগাইতাম তাহলে হয়তো হইতো। আচ্ছা, তো তাহলে আমরা যেটা বুঝলাম যে আপনার 150% থেকে 45% আছে, এটা তো আপনার সমস্যার জন্য না, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তো প্রাকৃতিক দুর্যোগের উপরে আসলে কোনো কিছু বলার থাকে না। যদি চাষাবাদ করতে গিয়ে যদি কোনো সমস্যা হতো তাহলে বিষয়টা আলাদা ছিল। আমি ধারাবাহিক ভাবে লাগাইছিলাম, তো ওটা হ্যাঁ। একটা লাগাইছিলাম, ওটা 15-20 দিন পর আরেকটা জমি, আরেকটা 15-20 দিন পর আরেকটা জমি, শেষে এই জমিটা লাগাইছিলাম। আচ্ছা। তাই আবহাওয়া অতিরিক্ত যেগুলো ঝড় তুফান গুলো চলে যাওয়ার পরে শেষ সময় এই জমিটা আর কি টিকছে। তাহলে 45% জমিতে কি পরিমাণ চারা রয়েছে? চারা রয়েছে 45 শতক জমিতে প্রায় 4700 চারার মতো। 4700 চারায় কি বর্তমানে অবস্থান হচ্ছে, না কিছু চারা মরে গেছে? 4700 চারা নাই, অতিরিক্ত ওই ঝড় বাতাসের মধ্যে কিছুগুলা গাছের গোড়াগুলো যেগুলো নড়ে গেছে, হ্যাঁ। ওই গাছগুলো মনে করেন যে ঝিমাই 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 মারা যাচ্ছে। আচ্ছা, এটার জন্য কোনো প্রকার ট্রিটমেন্ট করছেন না? এটার জন্য ট্রিটমেন্ট অল টাইম মনে করেন যে 1 সপ্তাহ পর পর গাছের গোড়ায় ব্যাকটেরিয়া নাশক বা পচানির ঔষধ এরকম অনেক কিছু দিচ্ছি। ফল আসতেছে যেটা না? যেটা মরে যাওয়া সেটা তো যাবে, ওটা ঠিক হওয়ার চান্স নাই। আচ্ছা, আর বাকিগুলো যখন ঠিক থাকে এই জন্য আর কি চেষ্টা করি। তাহলে এভারেজ আমাদের বলা চলে কিরকম পরিমাণ চারা নষ্ট হয়েছে এখন? 4500-র মধ্যে চারা প্রায় 700-800-র মতো চারা নষ্ট হয়ে গেছে। তারপরে যেটা আছে সেটাতেই উপরওয়ালা দয়া যেটা অনেক আছে। আছে এই প্রথম তোলাতে, এই 4700 গাছের প্রথম তোলাতে আমি তুলছিলাম 22 মণ মরিচ। আচ্ছা, প্রথম হারভেস্টেই? প্রথম হারভেস্টে তখন বাজার কিরকম পাইছিলেন? তখন বাজার ছিল 30 টাকা 32 টাকা। তার আচ্ছা। 3-4 দিন পর থেকে বাজারটা এখনকার বাজার 160-170। তা আমি যখন মহিলাগুলো মরিচ উঠেছিল ওদেরকে বলছিলাম যে একদম সবগুলো তুলিয়েন না, সারা আড়া করি তুলিয়েন, কিছুটা গাছে রাখিয়েন, যদি কোনো সময় দাম পাওয়া যায়। আচ্ছা, সেই দামটা এখন পাওয়া শুরু হয়ে গেছে। এখন দামটা হয়েছে, আজকে অবশ্য উঠাইলাম হ্যাঁ মরিচ। মহিলাগুলো আজকে আসতেও বলছিলাম, তারপরে আবার জানাইলাম যে আরো 2-4 দিন পরে বাকি মরিচটা তুলে নেব। আবার নতুন করে জমি চুন ব্লিচিং পাউডার দিয়ে আরো 3.5 দিনের মতো জমি, প্রায় 80 শতকের মতো জমি আবার রেডি করবো আগামীকালকে থেকে। আগামীকালকে থেকে? তা যাই হোক, আপনি যে জাতটা রোপণ করেছেন সেখান থেকে মোটামুটি ভালো ফল পাচ্ছেন, খারাপ পাচ্ছেন না?
তো প্রথম হারভেস্টে 4500 গাছ থেকে যদি 20 মনের মতো মরিচ ওঠে, অনেক। এর চাইতে আর ভালো কি? এর চেয়ে ভালো কি আরো যদি বাজারটা আরো ভালো পাওয়া আর যায়? যদি বাজার আমি মিনিমাম 100 টাকা করে পাইতাম, তা হ্যাঁ। না হলেও 80,000 90,000 টাকা হয়তো। আচ্ছা, প্রথম হারভেস্টে যদি 80-90,000 টাকা হয়, আমার এটা তো টোটাল মানে টোটাল জমি মিলিয়ে খরচ হয়েছে 35,000 এখন পর্যন্ত। টোটাল মাত্র 35,000 টাকা। 35,000 এর টাকা। মধ্যে কি মালচিংটা সহ না মালচিং বাদে? মালচিংটা আমার ছিল, আগে টমেটো লাগা ছিল, মালচিংটা পুরাতন ছিল। আর তাছাড়া সবকিছুই মানে ঔষধ, চারা, গাছের খুঁটি, সার, গোবর, ভার্মি কম্পোস্ট, খোল, যত কিছু মনে করেন সব কেনা। আচ্ছা ভাই, একটা বিষয় আপনি যতটুকু জানি আপনার কাছে তো আমরা বেশ কয়েকবার এসেছি, আমরা একটা জিনিস আপনার কাছে লক্ষ্য করেছি, আপনি সবসময় মালচিং দিয়ে চাষাবাদ করেন। আসলে মালচিং ছাড়া কেন আপনি চাষাবাদ করেন না, সবসময় মালচিং দেন কেন? এই 4700 গাছের মধ্যে একটা লাইন শুধু ওইটা মালচিং ছাড়া করছিলেন। ওই লাইনটার গাছে ছিল প্রায় একটা করে লাইনে 22-23টা করে গাছ। তার মধ্যে ওই লাইনটার মধ্যে আর একটা গাছ আছে, সেটাও আবার মানে নষ্ট হওয়ার মতো নষ্ট উপক্রম হয়ে গেছে পরে। হয়ে গেছে। হ্যাঁ। আর ওই যে না ইয়াটা করছিলাম, বেডটা করছিলাম, ওই বেডটাতে অতিরিক্ত পানি ঝড় বৃষ্টির বেডটা ধুয়ে ওই বেড আর এক সমান হয়ে গেছে। তাহলে আপনি সেক্ষেত্রে বলতেছেন যে মালচিং এর কোনো বিকল্প নেই? সেটা তো 100 বার বলবো যে মালচিং ছাড়া মানে আমি জীবনে আর কি মালচিং ছাড়া জীবনে চাষাবাদ করবো না। আচ্ছা, আমরা প্রতিনিয়ত দর্শক আপনাদেরকে বলে থাকি আপনারা চাষাবাদ করলে অবশ্যই মালচিং দিয়ে ব্যবহার করে চাষাবাদ করবেন, কারণ মালচিং এর আসলে চাষাবাদের কিছু কিছু সব ফসলের ক্ষেত্রে মালচিং কিন্তু ব্যবহার হয় না। যে সকলগুলোতে মালচিং ব্যবহার হয় সেইগুলোতে অবশ্যই মালচিং দিয়ে চাষাবাদ করবেন, দেখবেন যে আপনার ফলনের অনেক তারতম্য পাবেন। আচ্ছা, মরিচ, মরিচ, বেগুন, টমেটো 100% এদের মানে মালচিং ওটা মাস্ট বি লাগবে। তাছাড়া মানে ভালো ফলনের কোনোদিন আশাই করা যায় না। আচ্ছা, আরেকটা নাহলেই হবে বিষয় না। ভাই, আপনি তো কখনো মাটির চারা তো রোপণ করেন না, সবসময় কোকোপিটের চারাই রোপণ আমি করেন। কোকোপিটের ছাড়া, মাটির ছাড়া ওই কোনোদিন লাগাইও নেই। কেন মাটির চারা লাগান না কেন? মাটির চারা মানে আনি ওই যে চারা লাগাইলাম না টোটাল জমিতে, লাগার পর কয়েকটা যে বাঁচি গেল, হ্যাঁ। ওইটা মনে করেন যে একটা জায়গায় করে রাখলাম, 20-25টা 50টা 100টা একসঙ্গে করে রাখলাম। ওই চারাটা যখন ট্রান্সফার করে নিয়ে আসি, সেই চারাটাকে মানে মানে করতে যতটা কষ্ট হয়, নতুন চারা ওই লাগাইলে তার চেয়ে বেশি সহজ হয়। সহজ হয়। আর ওই মাটি থেকে এই মাটি ট্রান্সফার করছে, তাতে ওই চারার মানে আমার বিশ্বাস নেই যে ওই চারাটা টিকবে কিনা। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যতই ভালো মানের চারা হোক না কেন, ভালো মাটি হোক না কেন, মালচিং ব্যবহার করে না কেন, একটা যত্নের বিষয় থেকেই যায়। যদি সেটা তো প্রপারলি অবশ্যই। যত্ন যদি না নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আরো রোগবালাই থেকে শুরু করে অনেক কিছু সমস্যা হয়। এই তো একটু যত্ন সম্পর্কে আপনার কাছে একটু জানার চেষ্টা করবো, কখন কি করছেন? যত্ন বলতে আমি মরিচ গাছ লাগানো যেদিন লাগাই, লাগানোর 2 দিন পরেই মানে মরিচ গাছ লাগার সাথে গোড়ে আমি পানি দিয়ে দিই প্রতিটা চারায় চারায়। ওই যেদিন রোপণ করেন ওই দিনে? সেদিনে দিয়ে দেই। তাহলে ওই পানিটা দিলে হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে নতুন করে শিকড় লাগে দেয়। সব চারা পরের দিন 2 দিন পরে দেখবেন যে সব চারাই ঠিক আছে, যতই রোদে ঢুক না কেন। আচ্ছা। 2 দিন পর মানে যেহেতু চারাটা নিয়ে আসে একটা ইনজুরি পায়, ওই জন্য 2 দিন পরেই দিয়ে দেই মেনসার বা সিএম বা অ্যান্ট্রাকল। কি পরিমাণ দিতে হয়? আমি এক মানে 16 লিটার পানিতে 50 গ্রাম দিই। আচ্ছা আচ্ছা, দিয়ে গোটাল গাছটা গোড়া সহ ভিজাই দিই। ভিজা দেন। আচ্ছা। 3 দিন পর চারা লাগা 2 দিন পর 3 দিনের দিন, আবার তার 3 দিন পর আবার ওই মেনসার বা সিএম বা অ্যান্ট্রাকল যেটা আপনাদের কাছে থাকবে, ওইটাতে আবার মনে করেন যে দিবেন টেম্পেস্ট, মানে সাদা মাছি জাপ পোকা মানে মরিচের যত জাতীয় শোষক পোকা আছে, ওই টেম্পেস্ট ওইটা দিয়ে কাজ হবে। আর মাকড়ের জন্য সিনজেন্টার ওই ভার্টিমেক্স ঔষধ, ওটার বদলে যেটা এটার নাম হইতেছে ড্রিল। সিনজেন্টা ওটা হইলো ভার্টিমেক্স, ওটা হইলো ডেয়ার, আর এটা হইলো 3 পয়েন্ট। তো এর কাজটা ভালো হয়। তো আমি ওই টেম্পেস্ট, ড্রিল, সাহাম বা প্রোক্লেম, এমামেকটিন মানে ডগা ফল ছিদ্রকারীর জন্য এই, আর সাথে মেনসার, এটা যদি 1 সপ্তাহ পর পর মরিচ বাড়িতে স্প্রে করা যায়, তা মরিচের গাছ কখনো কোকড়া হবে না, মানে এই যে টোপলা লাগবে না বা ছত্রি লাগবে না। আর জমিতে সবসময় ড্রেনটা রাখা লাগবে স্যাঁতসেঁতে ভাব। আর অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য পানিটা যেন কোনো সময় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হাইস্ট, মানে 2 ঘন্টা পর্যন্ত ড্রেনে যেন পানি আটকে থাকে না, জমি থাকে না, পানিটা যেন বের হয়ে যায়। 2 ঘন্টার আগে যেন
অপসারিত হয়ে হ্যাঁ, যায় মানে যতই অতিরিক্ত বৃষ্টি হোক না কেন সর্বোচ্চ 2 ঘন্টা। সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে যেন পানিটা নিষ্কাশন হয়ে বেড়ে যায়। আর যদি এরকম অতিরিক্ত তাপমাত্রা থাকে তাহলে তিনটার পর জমি মানে ড্রেনে সেচ দিতে হবে। সেটা সেচ দিতে হবে ড্রেন ওই ঠেকা মাত্র বন্ধ করে দিতে হবে, মানে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তখন আবার গাছের গ্রোথ কম হয়ে গাছটা লালটি হয়ে যাবে। তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে কি প্রতিদিনে পানি দেওয়ার প্রয়োজন হবে? না, তাপমাত্রা অতিরিক্ত থাকলেও সর্বোচ্চ 3 দিন পর পর, বেলে 10 মাটি হইলে, আর 10 মাটি হইলে 5 দিন পর পর দিতে হবে। আচ্ছা মানে জমিটা এক কথা ড্রেনটা সবসময় স্যাঁতসেঁতে ভাব রাখতেই হবে। আচ্ছা, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ফুল যে ঝরে পড়ে যায়, এই ফুলটাকে ঝরে পড়া থেকে আটকানোর জন্য স্পেশালি কোনো কিছু করা যেতে পারে? স্পেশালি এটা হইলো জমিতে সবসময় ড্রেন যদি মানে পানিটা যদি ভালো মতো থাকে, কোনো যখন সময় যদি পানিটা না শুকায় ড্রেনের, মানে আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ বলে কি অতিরিক্ত পানির কারণে মরিচ নষ্ট হয়ে যায়, কিন্তু আমার জানার মতে যত পানি তত ভালো। আচ্ছা আচ্ছা, কিন্তু পানিটা বেঁধে রাখা যাবে না পরিমাণ মতো। হ্যাঁ, পানিটা ড্রেনের মধ্যে যেন কোনো সময় মানে বাধা থাকে না। আচ্ছা আচ্ছা, পানিটা অতিরিক্ত বৃষ্টি হলে পানি বের হয়ে যাবে, আর যখন অতিরিক্ত তাপমাত্রা থাকবে তখন ড্রেনে পানি দিতে হবে, তাহলে ফুল কখনো পড়ে যাবে না। আর স্প্রের জন্য আপনাদের ছত্রাকনাশক যেমন ম্যানসার বা সিএম এর সঙ্গে ফ্লোরা, আচ্ছা, যখন ফুলটা হলুদ হয়ে পড়ে যায় হুম, বা ফুলটা আটকাচ্ছে না, তখন একটা ওই ছত্রাকনাশকের সঙ্গে ফ্লোরা বা ছত্রাকনাশকের সঙ্গে মিরাকুলেন, মানে যে কোনো পিজিআর এর সাথে একটা ছত্রাকনাশক, সেটা দিতে হবে ম্যানসার। ম্যানসারে কার্বন ডাইজিম থেকে 12% আর ম্যানকোজেব থেকে 64%। যদি ওই কোনো ওখানে যদি পচানির কারণে এটা হয় তাহলে ওই ফুলটা আর পড়ে যাবে না। আর আপনারা 10 দিন বাদ বাদ মানে পিজিআর, যেমন পিজিআর একটা দেবেন, মিরাকুলেন বা ফ্লোরা, তার সঙ্গে জিঙ্ক বোরন, তাহলে ফুলটা হলুদ হয়ে পড়ে যাবে না। আর দর্শক, অতিরিক্ত তাপমাত্রা হইলে তো মানে ফুলটা তো হলুদ হয়ে লাল হয়ে পড়ে যায়। সেজন্য পানি জমি যখন সবসময় ড্রেনে যখন মানে এরকম কাদা কাদা একটু থাকবে, মানে এরকম ভিজে ভিজে লাগতেছে না আমার জমিতে, হুম হুম, এই 2 দিন আগেও দিছি, আচ্ছা তাহলে আচ্ছা। ফুলটা আটকিবে, মানে সেট হবে। আচ্ছা, আজকে একটা দেখলাম যে আপনি স্প্রে করতেছিলেন, আসলে আজকে কি স্প্রে করতেছিলেন? আমি স্প্রে করতেছি মেনসার, সঙ্গে হইলো টেম্পেস্ট, সঙ্গে হইলো ড্রিল, আর সাথে দিছি ওটা হইলো ইয়া ইন্তেফা কোম্পানির সাহাম, মানে ডগা ফল সেদের গাড়ির আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা। আর একটা বিষয়, আমরা অনেক কৃষক ভাইয়ের কাছে গিয়েছিলাম, ওনারা আবার অনেকে কি করেন, দীর্ঘদিন ধরে ফল হারভেস্ট করেন না। তো ফল হারভেস্ট না করার কারণে ওনার কিছু কিছু ফল দেখতেছিলাম যে পচে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আপনার দৃষ্টিতে আসলে এটার বিষয়ে কি বলবেন আপনি? ও ওই ফল যদি সময় মানে এটা যেমন বিজলি প্লাস হ্যাঁ 40 থেকে 45 দিনে হারভেস্ট করা যায়, হ্যাঁ, সর্বোচ্চ 50 দিন হইলে কিন্তু তোলা যায়। তোলা যায়। এখন আপনি যদি ওই হারভেস্টটা সময় মতন হারভেস্ট না করেন, দাম কম থাকার দাম কারণে, কম বা বেশি এইরকম হিসাব করিয়া যদি আপনি মানে সময় মতন ফলনটা না তোলেন, হ্যাঁ, তাহলে আপনার মানে ফলনে ঘাটতি হয়ে যাবে। ঘাটতি হয়ে যাবে, গাছেরও ক্ষতি আসবে। গাছের তো অবশ্যই ক্ষতি হবে, মানে হ্যাঁ, ওই মরিচটা না ছড়া পর্যন্ত দ্বিতীয় মানে ফুল ফলটা ওরা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে না। হুম, আর ওই যে মরিচের যে পচানি বা ওই যে ডাল পচানি, এইটা অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত তাপমাত্রার কারণে এটা হয়, মানে এটার নাম হলো ডাইব্যাক। আর আচ্ছা মরিচে যেটা ধরে পচানি, ওটার নাম হলো অ্যানথ্রাকনোজ। মরিচের মানে সর্বোচ্চ রোগ হইলো এইটা, মানে এর উপর আর কোনো রোগ নাই মরিচের। আচ্ছা, সেইটার জন্য আপনাকে ইউজ করা লাগবে মানে নাটিভোগ। আর নাটিভোর সঙ্গে কার্বন ডাইজিম গ্রুপ, যাতে নুইন বা অটোস্টিন বা গিলজিম বা গোল্ডাজিম, আপনারা যেটা পান। কিন্তু আপনারা যদি মনে করেন যে না, নাটিভো যে গ্রুপ, ওই গ্রুপেরও অন্য কোম্পানির নেই, এস্টোমিন আছে, অন্য কোম্পানির সুরভি এগ্রোর আছে, ডাইমেনশন, আপনারা যদি ওই গ্রুপ অনুযায়ী ওইটা নেন তাহলে হবে না। কারণ আমার ওইরকম একটা ভুল হয়েছিল যে নাটিভো ওই গ্রুপের অন্য ওষুধে নিয়েছিলাম, অন্য কোম্পানির, মানে গ্রুপ একই, খালি কোম্পানিটা আলাদা, কিন্তু আমার জমিটা দিয়ে আমি আরো ওই সময় লস হয়ে গেছি। যদি নাটিভোটা দিতাম তাহলে আমার আমার কাছেও ওই রোগটা ছিল। যদি নাটিভো সঙ্গে ওই কার্বন ডাইজিম গ্রুপ দেওয়া যায় 15 দিন পর পর, এটা অতিরিক্ত তাপমাত্রার কারণেও হয়, আবার অতিরিক্ত বৃষ্টির কারণে হয়, ডাইব্যাক বা অ্যানথ্রাকনোজ, যার মানে গোটাল গাছটাই নষ্ট হয়ে পড়েছে, যায়। বুঝতে পারছি। আচ্ছা ভাই, শেষ প্রশ্নটা করব, তারপর আপনার কাছে বিদায় নিব। সেটা হচ্ছে যে আমরা মোটামুটি উপরে যে ধরনের পরিচর্যা করা লাগে সবই শুনলাম,
এখন একটা বিষয় যে অনেকে বলে যে মরিচ চাষাবাদ হোক কিংবা যে কোনো ফসল চাষাবাদ ক্ষেত্রে মাটিতে কিন্তু সার প্রয়োগের যে একটা বিষয় থাকে, আমরা তো এখানে মালচিং দিয়ে তো মোটামুটি ঢেকে দিলাম, তো মাটিতে যে সারের প্রয়োজনীয়তা যখন হবে কিংবা তখন কি করব আমরা? আপনার গাছ যখন 45-50 দিন 60 দিন হবে, মানে প্রথম হারভেস্ট না হওয়া পর্যন্ত আপনি তো জমিতে সার প্রয়োগ দিবেন না, কারণ না। প্রথমে আপনি যেহেতু মালচিং করতেছেন, এই জন্য যথেষ্ট পরিমাণ যেটা যেটা লাগে ওই পরিমাণ সার আগে দিয়ে বেডটা করে নিয়ে গাছটা বসাইতে হবে চারাটা। হুম, যখন প্রথম হারভেস্টটা উঠাইলেন, হুম। তখন সাত সাত মনে করেন যে আপনাকে ওই ড্রেনে সার দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা। পটাশ, ফসফেট, ড্যাপ, ম্যাগনেসিয়াম, ওটাকে হিউমিক যখন অ্যাসিড। পানি সেচ দেওয়া হবে ওই সেচের মধ্যে দিতে হবে না নরমালি দিলে হবে? আগে তো পানি দিতে হবে ড্রেনে, হ্যাঁ মানে সেচ তো দিতেই হবে। হ্যাঁ দেওয়ার পরে সেচ দেওয়া যখন পুরো জমিতে হয়ে গেল, হ্যাঁ। তারপর ড্রেনে ড্রেনে হালিয়ে হালিয়ে আচ্ছা, ওই এই সারগুলো সারটা দিতে দিতে হবে। হবে। আচ্ছা আচ্ছা। দেওয়ার পরে সারটা কিন্তু সেই পানিতে গলবে না, পরে 3-4 দিন পর আবার পানি দিলে ওই সারটা গলে যাবে। গলে যাবে। কিন্তু যখন আপনি দেখতেছেন অতিরিক্ত বৃষ্টি চলতেছে, ওই সময় জমিতে কোনোভাবেই সার প্রয়োগ দেওয়া যাবে না। আবহাওয়া ভালো, 5 দিন 7 দিন দেখতেছেন যে রোদ টোদ আছে পানি দেওয়ার মতো, তখন আপনি জমিতে সার দিবেন। কিন্তু এই যে ঝড় বৃষ্টি চলতেছে, বৃষ্টি হইতেছে, ওই সময় সার দিবেন, আবার ওতে অনেকগুলো সার দিলেন, তখন এমনি তো পচানোর একটা আক্রমণ থাকতেই পারে। আবার অতিরিক্ত বৃষ্টি হলে তো আপনাকে নালা দিয়ে পানি আবার কাটিয়ে বাইরে বাইরে করে দিতে হবে, তা সারটাও নষ্ট হয়ে গেল। এই জন্য যখন আবহাওয়া ভালো থাকবে, ওই সময় আপনি ওই যে এই জমিতে সারগুলো সেচ দিতে দিয়ে সারটা দিয়ে দেবেন। সেটা কতদিন পর পর? প্রথম হারভেস্ট করার পরে দিবেন, মানে যতবার হারভেস্ট করবেন ততবারই ততবারে দিবেন। খাবার দিতে হবে। আর যত আপনি মানে খাবার যত ড্রেনে দিবেন, তত আপনার গাছ মনে করেন যে চ্যাংড়ায় থাকবে, মানে ও ফুল যৌবনটায় ধরে থাকবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর যদি না দেন, খাবার না দিলে তো গাছ দেখবেন যে 60 দিনের গাছ বুড়ে হয়ে আছে, মানে 120 দিন বয়স। আচ্ছা, এইগুলো তো মোটামুটি কতদিন পর্যন্ত স্থায়িত্বকাল থাকতে পারে, যদি জীবনকাল? আপনার পরিচর্যা ভালো হয় আর দোআঁশ মাটি হয়, তাহলে 7 থেকে 8 মাস পর্যন্ত গাছ 100% থাকবেই। থাকবেই। আচ্ছা, পরিচর্যার উপর নির্ভর করবে। পরিচর্যা বলে যে 7 দিন পর পর দিতে হুম। হবে ম্যানসার সাথে ওই পোকার ঔষধটা, আর তারপর আবার 10 দিন পর পর দিতে হবে কপার গ্রুপের ঔষধ। আচ্ছা আচ্ছা। এটা সবসময় দিতে হবে। এটা সবসময় এর মধ্যে যদি অতিরিক্ত বৃষ্টি থাকে, তখন আপনাকে গাছের গোড়ায় একটা দিতে হবে ব্যাকটেরিয়া নাশক, যেমন ব্যাক্টোবান, তারপরে ওই চ্যাম্পিয়ন কভার গ্রুপের, বা কাসুগামাইসিন গ্রুপের, বা ভ্যালিডামাইসিন গ্রুপের সাথে এমিস্টারটপ বা কার্বনডাজিম গ্রুপ। ওইটা গাছের গোড়ায় 2 আঙ্গুল উপর থেকে গাছের গোড়াটা শিকড় পর্যন্ত ভিজাই দিতে হবে। তাহলে অতিরিক্ত বৃষ্টি হইলেও গাছের গোড়াটা ঠিক থাকবে। আর অতিরিক্ত বৃষ্টির কারণে দেখবেন যে ডাল দিয়ে সব পানি চুইয়ে ওই গাছের গোড়াটা যায়, তখন ওইটা ভিজে ভিজে থাকে, ওই জায়গাটা ছাতা ছাতা হয়, ওই জায়গাটা পচানি ধরে যায়, আচ্ছা, তখন গাছটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছি। যাই হোক ভাই, আমরা আপনার কাছ থেকে আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানার চেষ্টা করলাম। এই বিষয়গুলো আসলে অনেক কৃষক ভাইরা কিন্তু আপনারা জানেন না, যতই আপনারা বলুন না কেন চাষাবাদ করতে গিয়ে যে আপনারা জানেন না কারণে কিন্তু এরকম অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন। তো এই ভিডিওটা যদি আপনারা ভালোভাবে দেখেন, শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখেন, আমার কাছে মনে হয় মোস্তাফিজুর ভাই যেভাবে উনি বর্ণনা করলেন, উনি চাষাবাদ সম্পর্কে যেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, এটা দেখার পর থেকে আসলে মরিচ চাষাবাদ করতে গিয়ে আর কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না। তারপর যদি হন তাহলে আমাদের কমেন্টস করবেন, আমরা চেষ্টা করবো মুস্তাফিজুর ভাইয়ের কাছ থেকে সমস্যার সমাধান জেনে আপনাদেরকে জানানোর জন্য। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার এই ব্যস্ততার মাঝে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আসলে আপনার কাছ থেকে আপনি সময় দিয়েছেন বিধায় আমরা আমাদের দর্শক ভাইদেরকে কিন্তু একটা ভালো কিছু শেয়ার করার সুযোগ পেলাম। তো শেষে আরেকটা কথা বলি, সেটা না বললেই নয়। জি। মানে জমিতে সেচ দেন বা কোনো কিছু স্প্রে করেন, সেটা হইলো বিকাল 4টার পর। 4টার পর। মিনিমাম আপনার অনেক জমি আপনি 3টা 3:30টার পর করবেন, যদি আকাশ ঠান্ডা থাকে, তাপমাত্রা না থাকে। আর ওই যে কপার গ্রুপের যে ঔষধ, যেটা হলো জিবাল বা চ্যাম্পিয়ন বা কপাল, এই কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রোক্সাইড যখন স্প্রে করবেন, সেটা যেন কোনোভাবেই মানে রোদে স্প্রে করা যাবে না, তাহলে পাতাগুলো পড়া যাবে। আর বিকেল বেলা যে কোনো স্প্রে করবেন, তাহলে ওই সন্ধ্যার পর থেকে বেশি যে পোকা টাকা বা যত কিছু ছত্রাক, এই সন্ধ্যার পরে বেশি করে, তখন এই সারা রাত গাছটা ভিজা থাকবে আর কাজটা 100 হবে।
হ্যাঁ উনি কিন্তু একটা আর জমিতে যখন সেচটা দিবেন বিকেল বেলা যখন দিবেন, হুম। ঠান্ডা ঠান্ডা রসটা গাছের গোড়া পর্যন্ত উঠবে, মানে পানির যে রসটা। আর আপনি যদি দিনের বেলা দেন, পানিতে হিট হইতে পারে, মাটিগুলো হিট হইতে পারে, গ্যাস হয়ে তখন গাছগুলো মরিয়ে যেতে পারে। এজন্য সেচ দেন অথবা ঔষধ দেন 3টা থেকে 3:30টার পর। 3:30টার পর। এইটা মেন কথা, আর কোনো কথা নাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। উনি কিন্তু এটা শেষে গুরুত্বপূর্ণ কথা বললেন যে যেটাই পরিচর্যা করেন না কেন, যে বিষয়গুলো করেন না কেন, বিকেলের পর করতে হবে, অতিরিক্ত তাপমাত্রায় করা যাবে না, তাহলে গাছের ভালো করতে গিয়ে খারাপ দিকটাই চলে আসবে। জি অবশ্যই। হ্যাঁ, তো ভাই আপনার কাছে বিদায় নিচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভালোভাবে যদি আপনারা চাষাবাদ করতে চান, ভালোভাবে যদি আহ এখান থেকে লভ্যাংশ করতে চান, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি আবার দেখবেন। আর কিরকম লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন, শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।